আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে আমরা শিল্পের শুরু এবং শিল্পকলা জগতের যে প্রথম বা প্রাথমিক পর্যায়, যেটাকে আমরা প্রাগৈতিহাসিক শিল্পকলা বলে থাকি, আমরা প্রাগৈতিহাসিক শিল্পকলা সম্পর্কে আজকে আলোচনা করব। কিভাবে প্রাগৈতিক শিল্পকলা সৃষ্টি হয়েছে বা প্রাগৈতিক শিল্পকলার কি ঘটনা ঘটেছিল আমরা সে সম্পর্কে জানব এবং কোশ্চেন আকারে কিভাবে অ্যান্সার করতে হবে আমরা সেটা আজকে বুঝিয়ে দিব। তাহলে আজকে আমাদের আলোচনার বিষয় প্রাগৈতিহাসিক শিল্পকলা। আমরা যখন কোনো সভ্যতা বা কোনো শিল্পকলার প্রশ্নের অ্যান্সার করব, তখন আমাদেরকে যে বিষয়গুলো খেয়াল করতে হবে, দেখেন, প্রথমে প্রসঙ্গ সম্পর্কে লিখতে হবে। যেমন আমরা যে সম্পর্কে লিখছি সেই সম্পর্কে আমরা অন্যান্য কোশ্চেনে যেভাবে অ্যান্সার করি, যে ভূমিকা লিখি, তারপরে বিবরণ লিখি, আমরা প্রথম লিখব প্রাগৈতিহাসিক শিল্পকলা। এভাবে প্রাগৈতিহাসিক শিল্পকলা লিখে তারপরে আমরা প্রাগৈতিহাসিক শিল্পকলা সম্পর্কে ভূমিকার মতো করে আলোচনা করব। এরপর আমরা লিখব বৈশিষ্ট্য। বৈশিষ্ট্য, প্রাগৈতিক শিল্পকলা কি বৈশিষ্ট্য আছে, প্রাগৈতিহাসিক শিল্পকলা আমরা বুঝতে পারি কি দেখে, এই কথাগুলো আমাদেরকে লিখতে হবে। এরপরে প্রাগৈতিহাসিক শিল্পকলার প্রথম যে ধাপ ছিল সেটা কি? শিকার। শিকার মানে প্রথমে প্রাগৈতিহাসিক যুগে মানুষ বন্যদশায় ছিল, পশু শিকার করে মানুষ খাদ্যের আহরণ করত, এই জন্য আমরা প্রথম পাঠকে বলি শিকার। এরপরে বিষয়বস্তু। বিষয়বস্তু, তারপর জাদু বিশ্বাস। আমি যে পয়েন্টগুলো লিখছি এই পয়েন্টগুলো আপনাদেরকে নোট ডাউন করতে হবে। যখন বলবে প্রাগৈতিক শিল্পকলা সম্পর্কে আলোচনা করো, তখন আপনাদেরকে এইভাবে লিখতে হবে। এরপর জাদু বিশ্বাসের পর সরলতম মনোভঙ্গির শিল্পকলা। এটা হচ্ছে যখন প্রাগৈতিহাসিক শিল্পকলা বলবে তখন এই কাজগুলো আমাদেরকে করতে হবে শিল্পকলা সম্পর্কে। এরপরে প্রাগৈতিহাসিক শিল্পকলার যে
বড় একটা বিষয় আছে, গুহাচিত্র। যদি বলা হয় প্রাগৈতিহাসিক শিল্পকলার গুহাচিত্র সম্পর্কে আলোচনা করো, তখন আমাদের প্রাগৈতিহাসিক শিল্পকলা লাগবে, বৈশিষ্ট্য লাগবে, এরপরে বিষয়বস্তু লাগবে বা আর গুহাচিত্র লিখতে হবে এবং আবিষ্কার, যদি গুহাচিত্র উল্লেখ থাকে তাহলে গুহাচিত্রের আবিষ্কার দিতে হবে, গুহাচিত্রের সময়কাল দিতে হবে। একটা পাঠের মধ্যে 2 রকম 3 রকম প্রশ্ন আসতে পারে। যেমন শিল্পকলা সম্পর্কে বলার পরে বলতে পারে গুহাচিত্র সম্পর্কে আলোচনা করো, বা যে প্রাগৈতিহাসিক শিল্পকলার নিদর্শন পাওয়া গিয়েছে, যে কয়টি গুহা পাওয়া গিয়েছে, যেমন লাস্কো নামে একটি গুহা পাওয়া গিয়েছে, সেটাও প্রাগৈতিহাসিক শিল্পকলার, এবং আলতামিরা গুহা, সেটাও প্রাগৈতিহাসিক শিল্পকলার। প্রাগৈতিহাসিক শিল্পকলার সবচেয়ে বড় গুহাচিত্রের মধ্যে এই 2টি গুহাচিত্রকে ধরা হয় যে অনেক পুরাতন বা গিয়ে প্রাগৈতিহাসিক যুগের সময়ের সঙ্গে মিলান। তাহলে আমরা যখন অ্যান্সার করব, লাস্কো যদি উল্লেখ থাকে তাহলে লাস্কো গুহাচিত্রের সম্পর্কে আলোচনা করতে হবে, আর আলতামিরা থাকলে আলতামিরার গুহাচিত্র সম্পর্কে আলোচনা করতে হবে। এখন আমরা মোটামুটি আপনাদের বুঝতে কারো সমস্যা হওয়ার কথা না, প্রাগৈতিহাসিক শিল্পকলাতে কি কি কাজ করতে হবে। এখন আমরা দেখি একটু প্রাগৈতিহাসিক শিল্পকলাতে কি বলেছে। ফার্স্ট পার্ট আমরা আগে সলভটা করি। দেখেন, প্রাগ ঐতিহাসিক ক্রম বিকাশের ধারাবাহিকতায় মানুষকে সভ্যতার দ্বারপ্রান্তে পৌঁছাতে প্রথমে বর্ণদশা ও পরে বর্বর দশা অতিক্রম করতে হয়েছে। আজকের পৃথিবীতে যে মানুষ বাস করছে, এ মানুষের আবির্ভাব ঘটেছিল প্রায় 40 থেকে 50 হাজার বছর আগে। পৃথিবীতে সব কিছুই পরিবর্তনশীল, রূপান্তরশীল, আর পরিবর্তনের ক্রম বিকাশী মানব বিবর্তন। খ্রিস্টের জন্মের 5000 বছর পূর্বে মানুষ প্রথম লিখন পদ্ধতি আয়ত্ত করে। লিখন পদ্ধতি উদ্ভাবন পূর্বকালের সময়কে প্রাগৈতিহাসিক যুগ বলা হয়। অর্থাৎ প্রাগৈতিহাসিক যুগ কাকে বলে? যখন থেকে ইতিহাসের নিদর্শন লিপিবদ্ধ বা লিখিত হয়েছে তার আগের সময়কাল পর্যন্ত প্রাগৈতিহাসিক যুগ বলা হয়। অর্থাৎ পৃথিবী সৃষ্টির পর থেকে ইতিহাস লিখিত হওয়ার আগ পর্যন্ত সময়কালকে প্রাগৈতিহাসিক যুগ বলা হয়। লিখন পদ্ধতি উদ্ভাবন পূর্বকালের সময়কে প্রাগৈতিহাসিক যুগ বলা হয়। প্রাগৈতিহাসিক শিল্প সংস্কৃতি জানতে আমাদেরকে নির্ভর করতে হয় প্রাগৈতিহাসিক যুগপ্রাপ্ত নিদর্শন সমূহের উপর। অর্থাৎ প্রত্নতত্ত্ব খননের মধ্য দিয়ে যে নিদর্শন সামগ্রীগুলো পাওয়া গিয়েছে তার পরীক্ষার মাধ্যমে আনুমানিক ধারণা করে যে সময়কাল নির্ধারণ করা হয়েছে সেটাকে প্রাগৈতিহাসিক যুগ বলা হয়। এ যুগের নগর, প্রাসাদ, ভাস্কর্য, স্থাপত্য, চিত্রকলা, দৈনন্দিন ব্যবহৃত দ্রব্যাদির সময়কাল নির্ধারণ করার জন্য আমাদেরকে ভরসা করতে হয় রেডিও কার্বন ডেটিং বা C114 পদ্ধতি, বা যে সক্রিয় পদার্থের ক্ষয় মেপে প্রাচীন বস্তুর বয়স নির্ধারণ করা হয়। তাহলে আমরা এখানে কিন্তু একটা ইম্পর্ট্যান্ট কথা, যে কোনো কিছুর বয়স বা সময়কাল কিভাবে আমরা পেয়ে থাকি। এই যে প্রাগৈতিহাসিক যুগে যে গুহাচিত্র পাওয়া গিয়েছে বা সেগে ওই সময় মানুষের ব্যবহার্য যে সামগ্রীগুলো পাওয়া গিয়েছে, যেমন বল্লভ পাওয়া গিয়েছে যেটা দিয়ে পশু শিকার করা হতো, পাথরের বল্লভ। আমরা এখন ব্যবহার করি স্টিল, লোহা, তাই না? আর তারা কি পাথর কেটে শিকার করার অস্ত্র বানিয়েছিল। এই যে এই অস্ত্রকে তাহলে কিভাবে ধারণা করা হয়েছে? রেডিও কার্বন ডেটিং বা C14 পদ্ধতি, যা তেজস্ক্রিয় পদার্থের ক্ষয় মেপে বোঝা যায়। অর্থাৎ প্রাচীন জিনিসের যে কতটুক ক্ষয় হয়েছে, অর্থাৎ আজকে
এই বোর্ডটা যদি ব্যবহার হয় কি হবে, তার ক্ষয় হতে শুরু করবে। কি ক্ষয় হবে? বোর্ডটার উপরে কি দেওয়া আছে? এর ভিতরে আছে কি? কাঠের গুঁড়া, উপরে আছে মেলামাইন। তাহলে এই মেলামাইনও ক্ষয় হয়। এ যখন দীর্ঘদিন ব্যবহারের ফলে এর উপরে যে প্রলেপটা দেওয়া আছে, এই প্রলেপটার কার্যকারিতা আস্তে আস্তে কমতে থাকবে। তাহলে এটা কত বছর ধরে ব্যবহার হয়েছে এটা বোঝা যাবে এই পদ্ধতিতে। এর ক্ষয় কতটুকু হয়েছে, ক্ষয়টাকে বের করতে পারবে যে তাহলে এটা কতদিন ধরে ব্যবহার হয়েছে। এই পদ্ধতিতে বস্তুর জন্ম বা সৃষ্টির নিদর্শনটাকে বোঝা যায়। এবার দেখেন প্রাগৈতিহাসিক শিল্পকলা, যেটা আমরা লেখার সময় ভূমিকা আকারে লিখব। শিল্পকলার বিকাশের সাথে সাথে অনেক নতুন শিল্পধারার জন্ম হয়েছে, যাদের শ্রেণীবদ্ধ করাও সবসময় সহজ নয়। কিন্তু আমরা প্রাগৈতিহাসিক শিল্পকলা বলতে প্রাগৈতিহাসিক যুগের গুহাচিত্র, ভাস্কর্য, স্থাপত্য ও কারুশিল্পকে বুঝব। কেননা প্রাগৈতিহাসিক মানুষ জীবনের তাগিদে এসব শিল্প মাধ্যমে অতিক্রমণ করেছে। প্রাগৈতিহাসিক শিল্পকলা বুঝতে হলে আমাদেরকে সেই আদিম মানুষকে, তাদের আদি চৈতন্য এবং ব্যবহার উপযোগিতার তীব্র চাহিদাকে বুঝতে হবে। তাদের প্রতিদিনকার জীবন সংগ্রামে উদ্ভাসিত যে শিল্পকলার উদ্ভব হয়েছিল তাই ছিল প্রয়োজনলব্ধ উপকরণ। তাদের পক্ষে কোনো পরিপূর্ণ কিংবা আনন্দময় বসুন্ধরার শিল্প রচনা করা সম্ভব হয়নি। অর্থাৎ তাদের যে শিল্পকলা ছিল সেটা ছিল কি? প্রয়োজনের। তাদের যে শিল্পকলা ছিল সেটা ছিল প্রয়োজনের। তারা নিজেদের প্রয়োজনে, জীবনের প্রয়োজনে, জীবনের তাগিদে এই কর্মগুলা করেছে। আমরা যেমন এখন শিল্প করি জীবনের তাগিদের বাইরেও, ভালো লাগা, রুচি এইসবের প্রয়োজনে বা মনের খামখেয়ালি এটার জন্যও হয়। কিন্তু তখন ছিল মানুষের একদম প্রয়োজন, দরকার, না করলেই হবে না, সেই জায়গা থেকে সৃষ্টি হয়েছে। দেখেন প্রাগৈতিহাসিক শিল্পকলার বৈশিষ্ট্য। প্রাগৈতিহাসিক মানুষের এক ধরনের জাদুবিশ্বাস বা ধর্মচেতনা থেকে তাদের গুহাচিত্র, ভাস্কর্য, স্থাপত্য নির্মিত হয়েছিল এবং জীবনযাপনের নিরন্তর তাগিদ প্রাগৈতিহাসিক শিল্পকলার অন্যতম কারণ। প্রাগৈতিহাসিক মানুষের জীবন সংগ্রাম অস্তিত্বের সংকট থেকে জীবনের সর্বোচ্চ সম্ভাবনার কাছে পৌঁছানোর তাড়নায় শিল্পকলাই হচ্ছে প্রাগৈতিহাসিক শিল্পকলা। শিকার নির্ভর গতিময় শিল্পকলা। শিকারের পটভূমিতে প্রাণীর উপর শক্তি স্থাপন করার চিন্তা আমাদের পৃথিবীতে চিত্রশিল্পের জন্ম দেয়। প্রাগৈতিহাসিক মানুষের জীবনে প্রাণী ছিল প্রধান আরাধ্য বিষয়। প্রাগৈতিহাসিক চিত্রকলায় আমরা দেখি প্রাণী চিত্রগুলিতে প্রাণীদের ক্রমোন্নত ভঙ্গিসহ আলো, ছায়া আর রঙের মিশ্রণে প্রাণী তার সকল নিজস্ব বৈশিষ্ট্য নিয়ে পরিব্যাপ্ত হয়েছে। বাইসনের সীমাহীন ক্ষমতা, অন্তহীন গতিময়তা এবং ক্ষিপ্রতার সকল বৈশিষ্ট্য এই ভঙ্গিতে ফুটে উঠেছে। এসব বাস্তবানুক ছবির পাশাপাশি প্রাণীর স্থিরচিত্র পাওয়া যায়। প্রাগৈতিহাসিক মানুষের শিকারে ছিল মেমথ, বাইসন, বলগা, হরিণসহ নানা ধরনের প্রাণী, যা তাদের আরাধ্য ছিল। আরাধ্য মানে আহারণ, খাবারের বস্তু ছিল। এ প্রাণী শিকার করে সে খাদ্যের সংস্থান করেছে। এ প্রাণীর চামড়া দিয়ে পোশাক বানিয়ে শীত নিবারণ করেছে। এ প্রাণীর হিংস্রতা বাঁচার জন্য আগুনের আবিষ্কার করেছে। বিভিন্ন পর্বণে প্রাণীর মুখোশ পরে তারা মনে করত তারা প্রাণীতে রূপান্তরিত হয়েছে। প্রাণী আর মানুষের এই সহবাসস্থান ছিল এক স্বাভাবিক ব্যাপার। অর্থাৎ মানুষ আর পশু একই জায়গায় বাস করত। কে কখন কাকে খাবে, একটা সময় পশুর শিকার মানুষ হতো,
আবার একটা সময় মানুষের শিকার পশু হতো। তখন সবাই হিংস্র ছিল, ক্ষুধার্ত, যে যাকে ভোগ করতে পারে। অর্থাৎ পৃথিবীর সৃষ্টির শুরু থেকে সবারই খাদ্য মাংস, সে মানুষেরও সে পশুরও। আস্তে আস্তে কি হয়েছে, মানুষ এই হিংস্রতার জীবনকে পরিবর্তন করে শিখেছে। কিসের মাধ্যমে? বুদ্ধিমত্তার মাধ্যমে। অর্থাৎ সৃষ্টিকর্তা তাকে যে জ্ঞান চক্ষু দিয়েছে বা যে জ্ঞানের পরিসীমা দিয়েছে সেটাকে ব্যপ্ত করে কাজে লাগিয়ে তার জীবনে চলার যে পরিক্রম সীমা সেটাকে সুশীল করেছে, সুন্দর করেছে। যার কারণে আজকে আমরা সুন্দর পরিমার্জিত পোশাকে মোড়া একটা মানুষ। তাদের এই অবদান। বিভিন্ন প্রাণী আর মানুষের এই অবস্থানই ছিল স্বাভাবিক ব্যাপার। আমরা দেখি প্রাণীকে তাড়া করে মানুষের ক্ষিপ্র তরঙ্গ গতি আর ছোট ছোট ভারসাম্যপূর্ণ বর্ণবিন্যাস, অনুপূর্ণ অলঙ্করণ শৈলীর অনুষঙ্গ সৃষ্টির আশ্চর্য শৈল্পিক সুসংগতির সন্ধান দেয়। সহজাত শিকার নির্ভর অভিব্যক্তির উপলব্ধি, যা তার জীবনকর্মের প্রতিফলন। শিল্পকলা ও ব্যবহারিক জীবনবোধের শিল্পকলা। রূপগঠনগত শুদ্ধতা হয়তো প্রাগৈতিহাসিক শিল্পকলায় ছিল না, ছিল প্রবল এক প্রয়োজনলব্ধ উপকরণ। প্রাগৈতিহাসিক চিত্রকলা, ভাস্কর্য বা স্থাপত্যকে বিশ্লেষণ করলে আমরা দেখব এ যুগের শিল্পীর চিন্তার গতিধারা আমাদের চেয়ে অনেক জটিল ছিল। কুঁড়ে ঘরগুলো তাদেরকে রোদ বৃষ্টি ঝড় থেকে যেমন রক্ষা করত, তেমনি তাদের আঁকা আকৃতিগুলো তাদের রক্ষা করত অপশক্তির হাত থেকে। তার শিল্প সৃজন মানেই ছিল ঐতিহাসিক যুদ্ধ আর প্রতিকূল পরিবেশ থেকে মুক্তির লড়াই। চিত্রগত সংজ্ঞা বা অঙ্কিতগত বৈশিষ্ট্যের শিল্পকলা। বস্তুর আবেগময় ভঙ্গি বা যথাযথভাবে অভিব্যক্তিকে ফুটিয়ে তোলাকে পিকটোরিয়াল ডেফিনেশন বলা হয়। আমরা দেখি প্রাগৈতিহাসিক চিত্র শিল্পীরা ছবিতে প্রাণীসত্তার অকিল রূপ ফুটিয়ে তুলে তার সক্রিয় আবেগকে প্রতিষ্ঠিত করেছে। বস্তুকে অবিকল অনুকরণ করার দক্ষতা, বুদ্ধি, মেধামনন প্রাগৈতিহাসিক শিল্পীদের মধ্যে উপস্থিত ছিল এবং সামগ্রিক অঙ্কন রেখার অনুকরণই শুধু তারা জানত না, সেই বস্তুর আঙ্গিক গঠনের শ্রেষ্ঠ সম্ভাবনাময় ভঙ্গিটি ছবিতে ফুটিয়ে তোলার মেধা ও দক্ষতা তাদের ছিল। প্রাগৈতিহাসিক শিল্পকলার বিষয়বস্তু। ডালপালার মতো বাঁকানো শিংওয়ালা হরিণ, যেটাকে আমরা বাইসন বলে থাকি। শিকারীর হাতে ক্ষতবিক্ষত বাইসন, ছুটন্ত প্রাণীকে বশাবিদ্ধ করছে শিকারী। আপন মাতৃকে প্রকাশ করা, নারীত্বের আবেদনকে ফুটিয়ে তোলা, অথবা তাদের জাদুবিশ্বাস থেকে সৃষ্ট সমাধিসৌধ, এসবই ছিল প্রাগৈতিহাসিক শিল্পকলার মোটিভ বা বিষয়বস্তু। নোটেড দ্য পয়েন্ট। তাহলে কি কি ছিল প্রাগৈতিহাসিক শিল্পকলার বিষয়বস্তু? শিংওয়ালা হরিণ বলা হয়েছে, যেটাকে আমরা বাইসন বলছি। বশাবৃত্ত শিকারী করা পশু, মাতৃত্বকে প্রকাশ, নারীর আবেদনকে ফুটিয়ে তোলা। অর্থাৎ এই প্রাগৈতিহাসিক যুগেই নারী মূর্তি তৈরি হয়েছে। পৃথিবীতে নারী মূর্তি প্রথম তৈরি হয়েছে
প্রাগৈতিহাসিক শিল্পকলায়, সেটাও জাদু বিশ্বাসের ভিত্তি দিয়ে, এবং সেটাও নারী যে জন্ম দিতে পারে, একজন জননী, একজন মা, নারীকে একজন মায়ের রূপে উপস্থাপন করা হয়েছে সর্বপ্রথম এই প্রাগৈতিহাসিক শিল্পকলায়। যেমন ভাস্কর্যের ক্ষেত্রে ভেনাস ঊর্ধ্বশক্তির প্রতীক, মধ্যপলীয় যুগ এবং নব্যপলীয় যুগে আমরা দেখি প্রাগৈতিহাসিক শিল্পীরা প্রতীকী শিল্প নির্মাণ করেন। যেমন ভাস্কর্যের ক্ষেত্রে ভেনাস ঊর্ধ্বশক্তির প্রতীক, সেখানে কোনো মুখ বা শারীরিক অবয়বের বিস্তারিত রূপকরণ শিল্পী বা আমরা পাই না, অর্থাৎ শিল্পীর কাছে অনুপঙ্গ চিত্রায়ন মুখ্য বিষয় নয়। এছাড়াও আমরা দেখি গুহাচিত্রের মানুষের প্রতীকী চিত্রায়ন, মানুষের পাকে অন্যরকম করে শক্তির প্রতিভূত হিসাবে রূপায়ণ করা হয়েছে। মানুষের চেয়ে তার পা বেশি তাৎপর্যমণ্ডিত হয়েছে। আমরা দেখি নবপলীয় যুগে জীবিত মানুষ থেকে মৃত মানুষকে প্রাধান্য দেওয়া হয়েছে বেশি, যার কারণে মৃত মানুষের সমাধিসৌধ নির্মাণ করা হতো। প্রাগৈতিহাসিক মানুষ জীবন জীবিকার সংগ্রামেই শিল্পকলার প্রধান বিষয়বস্তুকে পরিণত করে তুলেছে। ম্যাজিক বা জাদু বিশ্বাসের শিল্পকলা। প্রাগৈতিহাসিক মানুষ এক ধরনের জাদু বিশ্বাস বা ধর্মচেতনা থেকে ছবি আঁকার অনুপ্রেরণা পেয়েছিল। আমরা দেখি গুহার গভীরে লোকচক্ষুর প্রায় অন্তরালে অনেক পরিশ্রমে গুহার দেয়ালে আর ছাদে প্রাগৈতিহাসিক মানুষের আঁকা চিত্রকলা। আমরা আরও দেখি ফ্রান্সের ফদেগাউম গুহায় সর্বপ্রথম যে গুহাচিত্র চোখে পড়ে তা গুহামুখ থেকে প্রায় 210 ফুট গভীরে। নিয়স্ক গুহার সালোনেয়ার অঞ্চলে অঙ্কিত প্রাণী চিত্রগুলো ছিল গুহামুখ থেকে প্রায় 2550 ফুট ভিতরে এবং দুর্গম এলাকায়। ধারণা করা হয় শিকারের যাওয়ার আগে এ ধরনের জাদু বিশ্বাস থেকে পুরোহিতরা কোনো শক্তির উদ্দেশ্যে প্রার্থনা জানাতে গিয়ে গুহার ভিতরে চিত্র এঁকেছে, কারণ শিকারীদের কাছে দুটি বিষয় প্রধান ছিল। প্রথমটি ক্ষুণ্ণিবৃত্তির জন্য শিকারে সফল হওয়া চায়, আর দ্বিতীয়টি নিরাপদে ফিরে আসা চায়। অর্থাৎ শিকার করতে গেছি, পশুটাকে আমার শিকার করতে হবে, আবার নিজেকে পশুর শিকার হওয়া যাবে না, আবার নিজের জায়গায় ফিরে আসতে হবে। দুইটা দিকে সবসময় খেয়াল করতে হয়েছে। তারা বিশ্বাস করত ছবিতে পশুকে যেভাবে সরবিদ্ধ করা হয়েছে বাস্তবেও তেমনি ঘটবে। প্রতিদিনের জীবন সংগ্রামে মুক্তির লক্ষ্যে তারা ম্যাজিক বা জাদু বিশ্বাসের আশ্রয় নিত, যা পরবর্তীকালে ধর্মীয় বিশ্বাসে পরিণত হয়। আমরা আরও দেখি নবপলীয় যুগে মানুষের ধর্মীয় বোধ জন্ম নেয় এবং প্রাগৈতিহাসিক মানুষের মৃত্যু পরবর্তী জীবনের প্রতি বিশ্বাস ছিল, তাই তারা কবরে মৃতদেহের পাশে তার ব্যবহার্য দ্রব্যাদি রাখত। মৃতদেহকে বিচিত্র রঙে সাজিয়ে দেওয়া হতো এবং তাদের এই জাদুবিশ্বাস কিংবা ধর্মীয় চেতনার কারণে তারা বিভিন্ন ধরনের সমাধিসৌধ নির্মাণ করত। সহজাত প্রক্রিয়ায় সরলতম মনোভঙ্গির শিল্পকলা। প্রাগৈতিহাসিক শিল্পকলা হচ্ছে সহজাত প্রক্রিয়া, সরলতম মনোভঙ্গির নিয়ে অভিব্যক্তিময় আচরণ, যা আমরা যাযাবর প্রাগৈতিহাসিক মানুষ বেঁচে থাকার সংগ্রামে প্রাণী তার একমাত্র ভরসা এবং এই সংগ্রামে জয়ী হওয়ার জন্য তার চারপাশে পরিবেশ থেকে প্রাপ্ত
আচরণ তার জীবনকে করেছে প্রভাবিত, এবং এই প্রভাবক থেকে মুক্তির লক্ষ্যে তারা সহজাত প্রক্রিয়া এঁকেছে প্রাণীর চিত্র। নবপলীয় যুগে আমরা দেখি কৃষির আবিষ্কার ও পশুপালনের মাধ্যমে পরিবেশের উপর নিয়ন্ত্রণ করতে পেরেছিল। ফলে চিত্রকলায় একক মানুষ আঁকার বদলে দলবদ্ধ শিকারী মানুষের ছবি আঁকা এবং মানুষের ছবি এখানে অনেক বেশি সক্রিয় এবং ক্রিয়াশীল। মানুষের প্রতীক রূপ বদলে গিয়ে মানুষের সক্রিয় ভঙ্গিমা প্রতিষ্ঠিত হয়। তাহলে এটা ছিল প্রাগৈতিহাসিক শিল্পকলা সম্পর্কে আমাদের আলোচনা। এই প্রাগৈতিহাসিক শিল্পকলা যদি বলা হয় তাহলে প্রাগৈতিহাসিক শিল্পকলার এই বিষয়বস্তু সম্পর্কে আমাদের আলোচনা করলে আমরা প্রাগৈতিহাসিক শিল্পকলাটাকে বোঝাতে পারবো। এর পরবর্তীতে আমরা যখন আলাদা করে গুহাচিত্রের কথা বলবে তখন আমরা গুহাচিত্রের কথা বলবো, বা যদি প্রাগৈতিহাসিক শিল্পকলায় স্থাপত্যের কথা বলে বা ভাস্কর্যের কথা বলে তখন আমরা স্থাপত্য ভাস্কর্য সম্পর্কে আলোচনা করব। যখন গুহাচিত্রের কথা বলবে তখন আমরা যে গুহার আবিষ্কার হয়েছে যদি বলা হয় প্রাগৈতিহাসিক শিল্পকলায় গুহাচিত্র সম্পর্কে আলোচনা, তাহলে গুহাচিত্র সম্পর্কে আলোচনা যদি বলে তখন আমাদের কি করতে হবে? ভূমিকা, প্রাগৈতিহাসিক শিল্পকলা, বৈশিষ্ট্য, গুহাচিত্র, সময়কাল, এবং উপসংহার। এই 6টা পয়েন্ট দিয়ে আমাদেরকে গুহাচিত্র সম্পর্কে যখন বলবে তখন আরও একটা পয়েন্ট আপনারা যোগ করে দিবেন। বৈশিষ্ট্যের পরে গুহাচিত্র, তারপরে আবিষ্কার। এই 6টা-7টা পয়েন্ট দিলেই হয়ে যাবে গুহাচিত্র সম্পর্কে আলোচনা। তখন পার্ট বাই পার্ট আকারে শিল্পকলা সম্পর্কে তো বলেছি, ভূমিকা কীভাবে লিখতে হবে, শিল্পকলার বৈশিষ্ট্য, শিল্পকলা যা যা ঘটেছে, বেশি লিখতে হয় গুহাচিত্র, আবিষ্কার, সময়কাল, উপসংহার। দেখেন গুহাচিত্র সম্পর্কে আমরা একটু দেখি। আমরা গুহাচিত্র সম্পর্কে আগে শিল্পকলাতে কিন্তু বলে গিয়েছি যে কি কারণে গুহায় চিত্রটা আঁকা হয়েছে, কি কারণটা ছিল। আমরা দেখেন গুহাচিত্র আবিষ্কার হয়েছে 1940 সালের 12ই সেপ্টেম্বর বিকালবেলা কিছু তরুণ মাঠে খেলছিল। খেলার এক পর্যায়ে বলটি কিছু দূরের একটি গর্তে পড়ে যায়। বলের পেছনে পেছনে তাদের কুকুরটিও গর্তে নামে।
গর্তের ভিতরে কুকুরের সন্দেহজনক ঘেউ ঘেউ শুনে তারাও আলো নিয়ে গর্তে নামে। গর্তে নেমে তারা দেখল একটি আসলে গর্ত না, এটি বিশাল একটি গুহা। আরও ভালো করে চারপাশে তাকিয়ে দেখল সমস্ত দেয়ালে শুধু ছবি আর ছবি। এভাবেই আবিষ্কার হলো লাস্কো গুহাটি। প্রাচীন এই গুহাচিত্র, যা পৃথিবীর ইতিহাসে অন্যতম শ্রেষ্ঠ গুহাচিত্র হিসেবে এখনও পরিগণিত হয়। 1979 সালে জাতিসংঘ লাস্কো গুহাকে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে ঘোষণা করে। আয়তন, আবহাওয়া সংকরণ, গুহাচিত্রগুলো হাজার হাজার বছর ধরে আবিষ্কৃত অবস্থায় টিকে ছিল, কারণ প্রাকৃতিকভাবে সৃষ্ট কোনো কারণে গুহার মুখ বন্ধ ছিল। কিন্তু 19 শতকে যখন গুহাটি আবিষ্কৃত হলো, তখন দর্শনার্থী প্রবেশের ফলে গুহাচিত্রগুলো নষ্ট হয়ে যেতে থাকে, কারণ দর্শকের যাতায়াতের ফলে আর্দ্রতা ও নিঃশ্বাসে কার্বন ডাই অক্সাইড গ্যাসের কারণে ছবির উপরে এক ধরনের ছত্রাকের আবরণ পড়ে, যা ছবিকে ক্ষতিগ্রস্ত করে তোলে। পরবর্তীতে আরও বড় বড় ধরনের ক্ষতির হাত থেকে গুহাচিত্রকে বাঁচাতে গুহার মুখ বন্ধ করে দেওয়া হয়। এখন আর সাধারণ দর্শকের গুহায় প্রবেশের অনুমতি দেওয়া হয় না। ফ্রান্সের সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় এটি নকল বা রেপ্লিকা গুহা তৈরি করেছে। সত্যিকার গুহার কয়েকশো মিটার দূরে, যেখানে দর্শনার্থীরা দেখতে পাবে লাস্কো গুহার বিখ্যাত সব ছবিগুলোর নকল। আয়তন, প্রাগৈতিহাসিক যুগের অন্যতম অন্যান্য গুহার মতো এটিও একটি সংকীর্ণ পথ, যা পানি প্রবেশের পথ হিসেবে চিহ্নিত। এটি কয়েকশো ফুট চওড়া এবং প্রায় 4000 ফুট দীর্ঘ। এটি কোনো কোনো জায়গায় বন্ধ হয়ে আছে এবং কোনো কোনো জায়গায় সরু, এত সরু যে যেখান দিয়ে কোনো মানুষের পক্ষে যাওয়া অসম্ভব। ফোঁটায় ফোঁটায় পানি পড়ে চুনের দণ্ডের মতো সৃষ্টি হয়। সময়কাল, লাস্কো গুহাচিত্র সোলীয় ম্যাগদালেনীয় সময়ে আঁকা হয়েছিল বলে ধারণা করা হয়, যার সময়কাল 1900 থেকে 8000 থেকে 8000 আনুমানিক। ডেটিং পদ্ধতিতে এর কিছু ছবির সময়কাল 17000 নির্ধারণ করা হয়েছে, অর্থাৎ এর কোনো সঠিক সময়কাল কেউ দিতে পারেনি। লাস্কো গুহা। এবার লাস্কো গুহা সম্পর্কে আমরা একটু দেখি। প্রাগৈতিহাসিক সময়ের অন্যান্য গুহাচিত্রের সাথে লাস্কো গুহাচিত্রের বড় ধরনের কতগুলো পার্থক্য রয়েছে, যার একটা হলো এখানে যে প্রাণী দেহ অঙ্কন করা হয়েছে তা বিশাল আকৃতির। উদাহরণস্বরূপ বলা যায়, এখানে একটি ষাঁড় আঁকা হয়েছে যেটি প্রায় 17 ফিট প্রশস্ত। এরকম বিশাল প্রাণী চিত্র পাথর যুগের আর কোনো গুহায় পাওয়া যায় নাই। আরেকটি কারণে লাস্কো গুহা অন্যান্য গুহা থেকে বিখ্যাত। লাস্কো গুহায় সব মিলিয়ে 2000-এর মতো ছবি আছে, যার ভিতরে পশুচিত্র আছে 900টি। এর মধ্যে 600টি শনাক্ত করা সম্ভব হয়েছে, বাকিগুলি শনাক্ত করা যায়নি। পশুচিত্র ছাড়াও লাস্কো গুহায় বিমূর্ত অসংখ্য ছবি ও ফর্ম আছে। 3 কাউস অ্যান্ড এ পনি ছবিতে প্রাণীগুলোর পাশাপাশি বেশ কিছু চিত্র আঁকা হয়েছে, যেগুলো দেখে ধারণা করা হয় এগুলো দিয়ে কোনো ফাঁদ বা ধাতব অস্ত্রকে বোঝানো হয়েছে, যা এক ধরনের জাদুর আবেদন তৈরি করে। ষাঁড়ের গায়ে তাক করা এইসব অস্ত্র তার শিকার পূর্বকে সফল করবে, এই ছিল গুহা মানবের দৃঢ় বিশ্বাস। আবার হর্স ছবিতে আমরা দেখি শিল্পী
ঘোড়ার মাথাটিকে গুহার স্বাভাবিক দেয়াল থেকে বাইরের থেকে ব্যবহার করতে গিয়ে কীরকম অস্বাভাবিক রকমের ছোট করে ফেলেছে। প্রাণীচিত্র। লাস্কো গুহায় প্রাণীচিত্রের ভিতরে ঘোড়ার ছবি আঁকা হয়েছে বেশি, 360টি ঘোড়ার ছবি এ পর্যন্ত শনাক্ত করা হয়েছে, যার ভিতরে 90টি আছে বাচ্চা ঘোড়ার ছবি। ঘোড়ার ছবির সাথে আছে ক্যাটল, বাইসন, ম্যামথ, সিংহ, ভাল্লুক ইত্যাদি সব প্রাণীর প্রাণবন্ত ছবি। লাস্কো গুহায় ছবি আঁকার কোনো সরঞ্জামাদি পাওয়া যায়নি, তবে আশ্চর্যের কথা হচ্ছে লাস্কো গুহায় কোনো বল্লা হরিণের ছবি নেই, কিন্তু সুলত্রীয় ম্যাকডোনাল্ডীয় সবচেয়ে বেশি শিকার করা হতো এই বল্লা হরিণ। রঙের ব্যবহার। লাস্কো গুহা চিত্র এর বৈচিত্র্যের কোনো জগৎ বিখ্যাত। হাজার হাজার বছর আগের মানুষের গুহাচিত্র রং ব্যবহার করা ক্ষমতা দেখলে আশ্চর্য হতে হয়। লাস্কো গুহায় লাল, হলুদ, কালো, তামাটে এবং বেগুনি রং বেশি দেখা যায়। এই সব রং দিয়ে তারা এঁকেছে অসাধারণ সব প্রাণীর চিত্র। তারা গুহার উঁচু নিচু দেয়ালকেও ছবি আঁকার কাগজে লাগিয়েছে। দেখা গেল দেয়ালে একটা পাথর বের হয়ে আছে, যেটা দেখতে ঘোড়ার মতো। গুহা শিল্পী পাথরখণ্ডের এক পাশে একটি বড় ঘোড়া আঁকলো, যার মাথা হিসেবে ব্যবহার করলো ওই পাথরখণ্ডের টিকে। দেখেন, আমাদের সমাজে এখন চিত্রকলায় এমন কিন্তু 3D মোটিভ আমরা দেখতে পাই, যে গাছ বা দেওয়াল এসব জায়গায় কি এরকম উঁচু নিচু আদল দেখে, ড্রয়িং ফরমেশন দেখে সেটাকে ওই ড্রয়িংয়ে উপনীত করা হয়, যেটা আজ থেকে 40-50 বছর আগেই মানুষ করে। তাহলে কি হলো, 40-50 বছর আগে মানুষ এই কাজটি করে ফেলেছে, তখন থেকেই এই ধারণার সৃষ্টি হয়েছে যে একটা জিনিসের আদল বা অবয়ব দেখে যদি কোনো ফিল করা যায়, সেই ফিলিংসের জায়গা থেকে সেই বস্তুকে ওই রূপে পরিণত করা যায়। আমরা এই পর্যন্ত আজকে দেখি। আমরা এরপরে প্রাগৈতিহাসিক যুগে আলতামিরা গুহাচিত্র সম্পর্কে আমরা জানব। তাহলে আমাদের প্রাগৈতিহাসিক যুগের যা যা প্রয়োজনীয়, তাহলে প্রাগৈতিহাসিক যুগের আমাদের হয় লাস্কো গুহা সম্পর্কে আলোচনা হতে পারে, বা আলতামিরা গুহা সম্পর্কে আলোচনা হতে পারে, বা প্রাগৈতিহাসিক শিল্পকলা সম্পর্কে আলোচনা হতে পারে। সবাই মোটামুটি ভালো করে বুঝতে পেরেছেন কীভাবে আমাদের কোশ্চেনগুলোকে সলভ করতে হবে, বা কোশ্চেন আসলে কীভাবে আমাদের অ্যান্সার করতে হবে। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ। সবাই বাসায় এভাবে কোশ্চেন আকারে লেখার জন্য চেষ্টা করবেন, তাহলে আপনাদের জন্য আরও সুবিধা হবে। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।